ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে দেখো, আগের লেকচারে অলরেডি আমরা প্রিডেশনের ব্যাপারে জেনেছি, আর কি জেনেছি, আর জেনেছি কম্পিটিশনের ব্যাপারে। হ্যাঁ, তো না, কম্পিটিশনের ব্যাপারে কিন্তু আমরা জানিনি। এই লেকচার থেকে আমরা কম্পিটিশনের ব্যাপারে জানবো, শুধু প্রিডেশনটা দেখেছি। তো কম্পিটিশন মানে কি? অবভিয়াসলি কম্পিটিশন মানে বুঝতেই পারছো যে একটা জঙ্গল রয়েছে, জঙ্গলে হরিণ রয়েছে আর বাঘ আর সিংহ রয়েছে। এবার ওই হরিণকে খাওয়ার জন্য বাঘ আর সিংহের মধ্যে যেটা হবে সেটাই অবভিয়াসলি কম্পিটিশন। এবার এই ক্ষেত্রে বাঘ বা সিংহের কারোর কি লাভ? না, কারণ অবভিয়াসলি হরিণকে খাওয়ার জন্য দুজন যদি যায় তাহলে কি হচ্ছে, যে কোনো একজন হরিণকে পাবে ঠিকই, কিন্তু তার জন্য অনেক বেশি খাটাখাটনি করতে হচ্ছে, হয়তো বাঘ সিংহের মধ্যে মারপিট হতে পারে, তার ফলে কি দুজনেরই লস হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে কম্পিটিশন। তাহলে যদি দুজনেরই লস হয় তাহলে আমরা কিভাবে বোঝাবো? ওটাকে ডিনোট করব দুজন মাইনাস আর মাইনাস দিয়ে। অর্থাৎ এইখানে যে রিলেশনশিপটা আমরা দেখেছিলাম কম্পিটিশনের ক্ষেত্রে কি দেখবো, দুটোই মাইনাস আর মাইনাস, বোঝা গেছে? তো এইবার দেখো কম্পিটিশনের লাইন বাই লাইন আমরা পড়ি, কম্পিটিশন ওই জিনিসটাই। এবার পুরো জিনিসটা যদি আমরা একবার দেখি, এবার কম্পিটিশন এখানে যেটা আমি এক্সাম্পল দিলাম তোমাদের বাঘ আর সিংহের মধ্যে, এইবার তোমরা বলো এখানে বাঘ আর সিংহ এরা দুটো কি সেম স্পিসিস না আলাদা স্পিসিস? অবভিয়াসলি সেটা আলাদা স্পিসিস। তার মানে এটা যে কম্পিটিশন হলো সেটা কি হলো? ইন্টার স্পিসিস কম্পিটিশন। আর যদি ধরো একটা জঙ্গলে একটাই হরিণ রয়েছে আর দুটো বাঘ রয়েছে, এবার ওদের মধ্যে ওই হরিণটাকে খাওয়ার জন্য কম্পিটিশন হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? ইন্ট্রা স্পিসিস কম্পিটিশন। বুঝতে পেরেছো? আর কি আছে এখানে? এইখানে মেন যেটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, কম্পিটিশনের ফলে কি কি হয়। কম্পিটিশনের ফলে তিনটে জিনিস আমাদের এখানে বলা আছে। আমি জাস্ট ওভারঅল একবার বলে দিচ্ছি, তারপরে এনসিইআরটি লাইন বাই লাইন বলবো যেরকম বলি। তো কম্পিটিশনের তিনটে থিওরি আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন, এটা। আরেকটা হচ্ছে কম্পিটিটিভ রিলিজ, আরেকটা হচ্ছে এই রিসোর্স পার্টিশন। এইবার দেখো এই তিনটে থিওরি কি বলে। এবার দেখো থিওরি যখনই বলছি তার মানে ওটা সায়েন্টিফিক কিছু স্টাডি করে, বেশ অনেক স্টাডি করে কোন একটা মানে ফিচার্স পেয়েছে যেটাকে আমরা থিওরি বলি, যেটা কিন্তু যে সবসময় ঠিকই হবে তা কিন্তু নয়, মানে ওটা নেচারে হওয়ার সম্ভাবনা বেশি। তো ওটাই হচ্ছে থিওরি। এবার থিওরি তাহলে অপোজিট থিওরিও থাকতে পারে, তো অর্থাৎ থিওরি কিন্তু ল নয়। লতে কি হচ্ছে, সেটা আমি যদি 100 বার ঘটনাটা ঘটাই তাহলে 100 বারই যেটা পাবো সেটা হচ্ছে ল, কিন্তু 100 বার ঘটনাটা ঘটালে 70 বার বা 80 বার যেটা পাবো সেটা হচ্ছে, সেটাকে স্টাডি করে আমি বলছি যে এই জন্য এটা হতে পারে, তো ওইটা হচ্ছে থিওরি। এর আগেও আমি বলেছি তোমাদেরকে। তাহলে এইবার আমরা চলে আসছি যে তিনটে থিওরি বললাম, একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন, আরেকটা কম্পিটিটিভ রিলিজ, আরেকটা হচ্ছে কোএক্সিস্টেন্স বা রিসোর্স পার্টিশন। তো তিনটে থিওরি কি বলে? খুব সোজা দেখো, প্রথমে যেটা কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে বলছে ধরো একটা জঙ্গলে শুধু হরিণ রয়েছে আর তাকে খাওয়ার জন্য বাঘ রয়েছে আর সিংহ রয়েছে। এবার দেখা যাচ্ছে যে বাঘ বা সিংহের মধ্যে শিকার করার ক্ষমতা ওই জঙ্গলে যে বাঘটা রয়েছে তাদের একটু বেশি। তার ফলে কি হবে, বাঘরা সবসময় শিকার করবে, সিংহরা পাবে না। তার ফলে কি হবে, সিংহ না খেতে পেয়ে ধীরে ধীরে ওদের পপুলেশন কমতে থাকবে, আর একসময় গিয়ে ওরা পুরো ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ কম্পিটিশনের জন্য ওরা এক্সক্লুড হয়ে গেল। তো এইটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। বুঝতে পেরেছো? তারপরে আমরা এই কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা হলো, এটা কে দিয়েছিল? এটা হচ্ছে গাউস বলেছিল। তারপরে আমরা চলে আসছি এই যে আরেকটা সায়েন্টিস্ট যেটা হচ্ছে কর্নেল। সে কি বলেছিল? কর্নেল সে বলেছিল হচ্ছে কম্পিটিটিভ রিলিজ। এটার মানে হচ্ছে ধরো কোন একটা জায়গাতে তিনটে স্পিসিস রয়েছে। হ্যাঁ, একটা স্পিসিস হচ্ছে এ, আরেকটা স্পিসিস হচ্ছে বি, আরেকটা হচ্ছে স্পিসিস সি। এইবার দেখা যাচ্ছে এই তিনজনের মধ্যে কি হচ্ছে, ওই জায়গাটাতে কে বেশি এলাকা জুড়ে থাকবে সেই নিয়ে এদের কম্পিটিশন। এইবার তাহলে কি হচ্ছে, আমি যদি এ আর বি স্পিসিস কে সরিয়ে দিই তাহলে কি হবে, কম্পিটিশনটা রিলিজ করে দিলাম, তার ফলে দেখবো সি স্পিসিসটা পুরো জায়গা জুড়ে খালি সি স্পিসিসই হয়ে গেল যদি এ আর বি কে আমি সরিয়ে দিই। তো এইটাই হচ্ছে কম্পিটিটিভ রিলিজ, যেটা করেছিল কর্নেল। এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে রিসোর্স পার্টিশন। রিসোর্স পার্টিশনটা বলতে পারো অনেকটা কম্পিটিটিভ এক্সক্লুশন যে থিওরি সেটার অপোজিট। মানে কি হচ্ছে,
যেটা এক্সাম্পল দিয়ে বললাম সেটাই বলে দিই। ধরো একটা জঙ্গলে বাঘ আর সিংহ রয়েছে আর হরিণের দল রয়েছে। তো এর আগেরটাই কি বললাম, যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন, সেখানে বললাম যে বাঘ বেশি শিকার করছে, সিংহ খেতে পারছে না, না খেতে পেয়ে ধীরে ধীরে ওদের পপুলেশন কমে যাচ্ছে, তার ফলে ওরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন। আর এখানে কি হচ্ছে, যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে রিসোর্স পার্টিশন বা যেটা কোএক্সিস্টেন্স। এখানে দেখবো এখানে ধরো হরিণের দল রয়েছে, জঙ্গল রয়েছে আর বাঘ আর সিংহ রয়েছে। এখানে দেখবো তারা একে অপরের সাথে কম্পিটিশনে ডিরেক্টলি না গিয়ে দেখা গেল জঙ্গলের অর্ধেকটা ভাগ সিংহ থাকলো, অর্ধেকটা ভাগ বাঘ থাকলো। মানে সিংহ ওই ভাগ থেকে এই ধারে আসছে না, মানে ধরো কোন জঙ্গলে কোন একটা নদী আছে, নদীর ওই পারটা সিংহদের, নদীর এই পারটা বাঘেদের। তার মানে কি হলো, এখানে রিসোর্স যেটা রয়েছে হরিণ, সেটা পার্টিশন হয়ে গেল, জায়গাটা পার্টিশন হয়ে গেল। তার মানে কি বাঘ আর সিংহ কোএক্সিস্টেন্স করলো, অর্থাৎ দুটোই একসাথে থাকলো। তো এটাই হচ্ছে রিসোর্স পার্টিশন। এবার বলবে স্যার কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আমি বললাম থিওরি। থিওরি মানে কি এটা যে সবসময় ঠিক হবে তা নয়। নেচারে আমরা এটাও যেমন দেখতে পারি, সেটার এক্সাম্পলও আমরা এখানে দেখবো, আবার আমরা কিন্তু এটাও দেখতে পাই, সেটার এক্সাম্পলও আমরা এখানে দেখতে পাবো। এইবার তাহলে পুরো ব্যাপারটা বুঝে গেছো, এখানে কি থাকবে, এই জায়গাটা হচ্ছে কম্পিটিশন নিয়ে লেখা। এবার কম্পিটিশন কি কি রকম হতে পারে সেগুলো কিছু এক্সাম্পল দেখবো, আর এই মেন তিনটে থিওরি দেখবো, যাদের মধ্যে কে কোনটা দিয়েছে। কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে মেনলি গস কথা বলেছে, তারপরে কম্পিটিটিভ রিলিজ নিয়ে মেনলি কনেলস কথা বলেছে, আর আরেকটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে রিসোর্স পার্টিশন। রিসোর্স পার্টিশন নিয়ে মেনলি ম্যাকআর্থার কথা বলেছে। এইবার আমরা চলে আসছি এনসিইআরটি লাইন বাই লাইন। সবার প্রথমে দেখো, মন দিয়ে শোনো, নিজেরাও অবশ্যই এনসিইআরটিটা খুলে রাখো, তাহলে কিন্তু তোমরা মানে লেকচারে আর কি 100% লাভ তুলতে পারবে। কম্পিটিশন। When Darwin spoke the struggle for existence or survival of the fittest in nature, he convinced that interspecies এখানে ইন্টার বলেছে, অর্থাৎ একটা স্পিসিসের সাথে আরেকটা স্পিসিসের ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ এ পোটেন্ট ফোর্স ইন অর্গানিক এভলিউশন। তার মানে এখানে বলেছে যখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলছে, মানে যেটা বললাম যে একটা জঙ্গলে রয়েছে, একটা জঙ্গলে ধরো এ রয়েছে আর এ কে খাওয়ার জন্য বি রয়েছে যে এ কে খায়, আবার সিও রয়েছে যে এ কে খায়। তার ফলে এ, বি আর সি দুটো আলাদা আলাদা স্পিসিস, তো এদের মধ্যে কম্পিটিশন হবে। তার মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে কি, যে খাবে সেই এক্সিস্ট করবে, অর্থাৎ সেই বেঁচে থাকবে, তো এটা স্ট্রাগল হচ্ছে। আর সার্ভাইভাল অফ দা ফিটেস্ট, বি আর সি এর মধ্যে যে বেশি ফিটেস্ট হবে সেই শিকার করতে পারবে, সেই তাহলে খাবে, সেই সার্ভাইভ করবে। আর সেই যদি সার্ভাইভ করে ধীরে ধীরে অন্যজন বিলুপ্ত হবে, আর এখান থেকে আমি কি দেখবো, এ বেশি বছর ধরে থাকবে, ধীরে ধীরে এও এভলিউট হবে, এভলিউশন করবে। তার ফলে আমি কি দেখবো, পরবর্তীতে গিয়ে যে অর্গানিক এভলিউশন সেটা এখানে ঘটছে। এই লাইনটার মানে এটাই। এরপরে it is generally believed that competition occurs when closely related species compete for the same resources that are limiting। তো খুব স্বাভাবিক ব্যাপার, কম্পিটিশন কখন হবে, যখন ক্লোজলি রিলেটেড স্পিসিস সেম রিসোর্সের জন্য। এবার ধরো দেখা যাচ্ছে বাঘ খাচ্ছে হরিণকে আর সিংহ খাচ্ছে মোষকে। বাঘ মোষ খায় না আর সিংহ হরিণ খায় না, তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে কম্পিটিশন হবে না। যখন সেম রিসোর্স থাকবে, অর্থাৎ দুজনেই হরিণকে খাবে, তখনই কিন্তু ওদের মধ্যে কম্পিটিশনটা হবে। হ্যাঁ, তারপরে কি বলেছে, যে ক্লোজলি রিলেটেড স্পিসিস সেম রিসোর্সের জন্য করছে তখনই। বাট দিস ইজ নট এন্টায়ারলি ট্রু, এটা কিন্তু সবসময় যে ট্রু তা নয়। এবার কিসের জন্য ট্রু নয়, কারণ আনরিলেটেড স্পিসিস এর মধ্যেও কিন্তু কম্পিটিশন হতে পারে সেম রিসোর্সের জন্য। এবার এখানে আমি বললাম যে ধরো বাঘ আর সিংহ হরিণকে খাচ্ছে, এবার দেখা যাচ্ছে যে এখানে ধরো একটা ওই জঙ্গলে ঈগল থাকে, তার মানে ঈগল বাঘ তো অনেকটা দূরের আলাদা আলাদা স্পিসিস হয়ে গেল না, তাও বাঘ আর সিংহ কিছুটা হলেও কাছাকাছি। হ্যাঁ, অবভিয়াসলি পুরো আলাদা স্পিসিস, কিন্তু সবকিছু যদি দেখো দুজন ম্যামালস এর মধ্যেই করছে। কিন্তু আমি যদি এবার ঈগল ধরে নিলাম, এবার দেখা যাচ্ছে ঈগল কি খায়, ঈগল খায় হচ্ছে হরিণের বাচ্চাকে ধরে। এর ফলে কি হচ্ছে, ঈগলও খাচ্ছে হরিণকে, আবার এদিকে বাঘও খাচ্ছে হরিণকে, তার মানে দুটো আলাদা আলাদা পুরো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, একজন ম্যামালস আর একজন অ্যাবিস, কিন্তু তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন হচ্ছে। কেন, তাদের ক্ষেত্রে রিসোর্সেসটা কিন্তু সেম রিসোর্সেস, যেই কথাটা এখানে বলেছে। তারপর ফর ইনস্ট্যান্স ইন সাম শ্যালো সাউথ এজে। এবার দেখো এই এক্সাম্পল গুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই এক্সাম্পল গুলো কিন্তু এনসিইআরটি তে আসবে। যে এক্সাম্পল দিয়ে আমি খুব সহজে বোঝাচ্ছি ওইগুলো কিন্তু কখনোই আসবে না, আর ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি 100% ঠিকও না, নেচারে যে সবসময় তাই হবে তা না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, এরপর দেখো, ফর ইনস্ট্যান্স ইন সাম শ্যালো সাউথ আমেরিকান লেকস ভিজিটিং
ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো এক ধরনের পাখি, তোমরা অবভিয়াসলি জানো ফ্ল্যামিঙ্গো কিরকম দেখতে হয়, তোমরা নেটে সার্চ করলে বুঝে যাবে। হ্যাঁ, আর এবার ওরা যখন আসে, এবার সেই সময় ওরা কম্পিটিশন করে কাদের সাথে, বড় বড় ফিশদের সাথে। কেন? কারণ তাদের যেই খাবার, তারা খাবার খাচ্ছে হচ্ছে যে কম্পিট ফর কমন ফুড, যেমন হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তার মানে এরাও জু প্ল্যাঙ্কটন খাচ্ছে আর এই ফিশ গুলোও জু প্ল্যাঙ্কটন খাচ্ছে। তার মানে দুটো পুরো আলাদা আলাদা স্পিসিস, তাদের মধ্যে আবার কম্পিটিশন হচ্ছে। সেকেন্ডলি রিসোর্সেস, এবার দেখো কি বলেছে, সেকেন্ডলি রিসোর্সেস নিড নট টু বি লিমিটিং ফর কম্পিটিশন টু অকার। এবার এমন না যে রিসোর্সেসটাকে লিমিটিং হতে পারবে। ইন ইন্টারফারেন্স কম্পিটিশন, দ্য feeding efficiency of one species might be reduced due to the interfering and inhibitory presence of the other species. হ্যাঁ, even if resources যেমন ফুড আর স্পেস আর অ্যাবান্ডেন্ট যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন হতে পারে যদি ফিডিং এফিসিয়েন্সি অফ একটা স্পিসিসের কম হয়ে যায়। সেটার এক্সাম্পল কি সেটা বলছি এখনই। এবার দেখো তারপরের লাইনটা আমরা পড়ি, তারপরে পুরোটা একসাথে বলছি। therefore competition is best defined as process in which the fitness of one species measure in terms of আর কি, আর তো অনেকবার আগে বলেছি। হ্যাঁ, আর the intrinsic rate of increase is significantly lower in the presence of another species. যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিই। এখানে কি হয়েছিল, অনেকদিন আগেকার কথা, তখন হচ্ছে গ্যালাপাগোস আইসল্যান্ডে এই টর্টয়েসটা ছিল। এটা কি, এটা হচ্ছে অ্যাবিংডন টর্টয়েস। এবার তখন পরবর্তীতে যখন ধরো ওখানে অন্যান্য লোকগুলো আসলো, মানুষজন, ওরা নিজেদের খাওয়ার জন্য ওখানে ছাগল ভেড়া এইসব আনলো। এবার গ্যালাপাগোস আইসল্যান্ডটা বড়, এবার ছাগল আর এই টর্টয়েস দুজনেরই থাকার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, আর এমনকি খাবারও যথেষ্ট রয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে অ্যাবিংডন টর্টয়েস, এটা তো খুব স্লো, ছাগলের তুলনায় অবভিয়াসলি খুব স্লো। তার ফলে কি হচ্ছে, ছাগল খাবার খেয়ে নিচ্ছে আর এরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারছে না। খাবার রয়েছে কিন্তু এদের যে এরিয়াটা, সেই এরিয়াটার মধ্যে ছাগল আসছে, খাবার খেচ্ছে, চলে আসছে। এবার এরা যে অন্য জায়গায় গিয়ে সেই খাবার খাবে, আবার নিজেদের এরিয়ায় ফিরে আসবে, সেটা এদের জন্য কিন্তু অতটাও অ্যাফোর্ডেবল না, এইভাবে ভাবতে পারো। তার মানে কি, এখানে কিন্তু খাবার বা জায়গার অভাব নেই, কিন্তু তাদের মধ্যেও কিন্তু প্রবলেম আসছে। কেন? কারণ ফিডিং এফিসিয়েন্সি একটা ব্যাপার, যে এরা যে ছাগলের মতো একবারে অনেক খেয়ে নেবে তাও নয়, এফিসিয়েন্সি এদের কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এদের রিপ্রোডাকশন আর যেই রেটটা সেটাও কমে যাবে। তার ফলে ধীরে ধীরে এইটা কিন্তু বিলুপ্ত হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, it is relatively easy to demonstrate in laboratory experiment as Gauss যেটা বলেছে, যে Gauss and other experimental ecologists did when resources are limited, the competitively superior species, obviously যখন resources limited থাকবে, superior species will eventually eliminate the other। তো obviously যেটা superior species থাকবে সে অন্যদের কি করবে, eliminate, অর্থাৎ পুরো ভ্যানিশ করে দেবে। হ্যাঁ, other species, but evidence for such competitive exclusion occurring in nature is not always conclusive। তো সবসময় যে conclusive তা কিন্তু নয়। Strong and persuasive circumstances evidence does exist however in some cases, যদিও কিছু কিছু কেসেস এর ক্ষেত্রে কিন্তু এটা এক্সিস্ট করছে। The Abingdon, যেটা বললাম Abingdon tortoise এর যে এক্সাম্পলটা দিলাম, Abingdon tortoise in Galapagos Island become extinct within a decade after boats were introduced on the island, apparently due to the greater browsing efficiency of boat। কেন? কারণ obviously যেটা আমি বললাম যে বোট কি করছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওরা বিচরণ করতে পারে, কিন্তু অ্যাবিংডন টর্টয়েস এর ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। হ্যাঁ, another evidence of the occurrence competition in nature comes from what is called কম্পিটিটিভ রিলিজ। এইবার যেটা বলছি এটা অন্য জায়গায় চলে আসছে। এতক্ষণ আমরা কম্পিটিটিভ এক্সক্লুশন দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা কম্পিটিটিভ রিলিজ। তাহলে এতদূর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কম্পিটিটিভ এক্সক্লুশন কি, যেখানে মেইন জিনিসটা যেটা দেখলাম যে রিসোর্স সেম আছে, জায়গাও অল্প আছে, দুটো স্পিসিস আছে, সেম রিসোর্সের জন্য লড়ছে, যেটা সুপিরিয়র স্পিসিস সেটা থাকবে আর অন্যজন মারা যাবে বা এক্সটিংক্ট হয়ে যাবে, যেমন অ্যাবিংডন টর্টয়েস হয়েছিল। হ্যাঁ, এইবার তারপর আরেকটা ইকে দেখলাম যে সবসময় তো যে ইসের জন্য হবে তা নয়, যেমন ইভেন ইফ রিসোর্সেস যেমন ফুড আর স্পেস আর অ্যাবান্ডেন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু অন্য মানে যেটা উইক স্পিসিস, তাদের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি এতটা কমে যাচ্ছে, ফিডিং এফিসিয়েন্সি এত কমে যাচ্ছে যে ওরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, এবার সেটার এবার দেখো এগুলো তো থিওরি, এক একটা এক্সাম্পল এক এক ধরনের হয়।
হ্যাঁ, তো এবার যেহেতু এটার এক্সাম্পলটা আমি তোমাদের টর্টয়েস দিয়ে বললাম, এবার এটা ওর যদি হায়ার স্টাডিজ করে দেখবে অন্য এক্সাম্পল দেওয়া আছে। তো মেন কনসেপ্টটা মনে রাখো, সবসময় যে থিওরি যে এটাই ঠিক বা অন্যটা ভুল তা কিন্তু নয়। হ্যাঁ, তাহলে এইখান থেকে কম্পিটিটিভ এক্সক্লুশন থেকে আমরা ওইটাই মেনলি জানতে পারলাম যে সেম রিসোর্সের জন্য বা জায়গা অল্প থাকার জন্য কম্পিটিশন হচ্ছে, একটা স্পিসিস যে ডমিনেন্ট সে সব খেয়ে নিচ্ছে, অন্য স্পিসিসটা খেতে পারছে না, সেই জন্য ও মরে আছে। তার এক্সাম্পল কি হলো, সেটা হচ্ছে অ্যাভিগনন টর্টয়েস। হ্যাঁ, তারপরে আমরা চলে আসছি হচ্ছে কম্পিটিটিভ রিলিজ। এবার এখানে কি দেখলো, এই যে a species whose distribution is restricted to a small geographical area। এবার কম্পিটিটিভ রিলিজটা নিশ্চয়ই মনে আছে আমি কি বলেছিলাম শুরুতে। হ্যাঁ, স্মল জিওগ্রাফিক্যাল এরিয়াতে ওদের রেস্ট্রিকশন রয়েছে। হ্যাঁ, এরপর ওরা কেন স্মল জিওগ্রাফিক্যাল এরিয়াতে রয়েছে, কারণ ওদের এক্সপ্যান্ড যেটা কারণ ওরা এক্সপ্যান্ড করতে পারছে না, কারণ সুপেরিয়র স্পিসিস অন্যান্য জায়গাগুলোকে দখল করে রয়েছে। হ্যাঁ, এরপর কি বলেছে, যে দেখো স্পিসিস হুজ restriction to a small geographical area because of the presence of competitively superior species is found to expand its distribution range। কারণ সুপেরিয়র স্পিসিসটা বেশি রেঞ্জে রয়েছে। dramatically when the competing species is experimentally removed। এবার যখন আমি সুপিরিয়র যে স্পিসিসটা ওটাকে রিমুভ করে দিলাম এক্সপেরিমেন্টের জন্য, তখন দেখা গেল যে যেটা অন্য স্পিসিস রয়েছে যে বাড়তে পারছিল না সে অনেকটা বেড়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার, এটাই হবে। আর এটা কে করেছিল, কনেটস এলিগেন্ট ফিল্ড এক্সপেরিমেন্ট। যেটা এখানে কি করেছিল, দুই ধরনের প্রাণী ছিল। একটা হচ্ছে এই যে এখানে বলেছে দেখো কোন জায়গাটায় করেছিল, রকি সি কোস্ট অফ স্কটল্যান্ডে। লার্জার আর কম্পিটিটিভলি সুপিরিয়র বার্নাকেল যেটা যেটা হচ্ছে ব্যালানাস, ও ডমিনেন্ট করতো। কাদের উপর ডমিনেন্ট করতো, যেটা হচ্ছে ছোট বার্নাকেল যেটা হচ্ছে ক্যাথামেলাস, ওদের ওপর। তার ফলে কি হচ্ছে, ক্যাথামেলাস কিন্তু বাড়তে পারতো না। তো এ কি করলো, যখন এই ব্যালানাসকে সরিয়ে দিল তখন দেখা গেল এই ক্যাথামেলাসটাও কিন্তু অনেকটা বেড়ে গেল। অর্থাৎ ওই জোনটাতে ক্যাথামেলাসের আধিপত্যটা বেড়ে গেল কখন, যখন এই ব্যালানাসকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কিরকম প্রাণী, এই ধরনের প্রাণী। তো এখানে কি হয়, ধরো বড় বড় পাথর রয়েছে, এই বড় বড় পাথরের এই আসল যে ছোট ছোট জায়গাগুলো এখানে হচ্ছে ডমিনেন্ট এটা ছিল। আর যেই আরেকটা যেটা বললাম যেটা হচ্ছে ডমিনেন্ট নয়, সেটা ধরো জাস্ট এইটুকুনি জায়গাতে থাকতো। এরপর দেখালো আমি যখন এই নিচের স্পিসিস গুলো সরিয়ে দিলাম, এরা পুরোটা কভার করে নিল। হ্যাঁ, তো নিচে যেটা ডমিনেন্ট ছিল ওটা কি ছিল, ওটা হচ্ছে ব্যালানাস। আর যেটা ব্যালানাসটাকে যখন সরিয়ে দিলাম তখন দেখা গেল এই ক্যাথামালাস যেটা রয়েছে ওটা পুরোটাকে জায়গাটায় ও ছড়িয়ে গেল। তো এটাই হচ্ছে এই কম্পিটিটিভ রিলিজ, আর যেটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো এরপর দেখো কি বলেছে, ইন জেনারেল হার্বিভোরস এন্ড প্ল্যান্টস অ্যাপিয়ার টু বি মোর অ্যাডভার্সলি এফেক্টেড বাই কম্পিটিশন দ্যান কার্নিভোর। তো এখানে যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট লাইন দিয়ে দিয়েছে যে হার্বিভোরস আর প্ল্যান্টস এই দুজন কিন্তু বেশি হচ্ছে এফেক্টেড হয় কম্পিটিশনের জন্য। হ্যাঁ, এরপর চলে আসছি আমরা, যেটা দেখছি সেটা হচ্ছে গস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা আমরা অলরেডি এর আগে দেখলাম যে দুটো স্পিসিস রয়েছে সেম রিসোর্সের জন্য লড়াই করছে, যে ডমিনেন্ট সে রিসোর্সটা খেয়ে নিল, ফলে অন্য স্পিসিসটা আউট হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। কিন্তু সেটা যে সবসময় ঠিক তা নয়। কেন, কারণ states that two closely related species competing for the same resources cannot coexist indefinitely and the competitively inferior যেটা সে হচ্ছে eliminated হয়ে যাবে, যেটা গস বলেছে। কিন্তু this may be true if resources are limited। এটা ট্রু যখন রিসোর্সেস আর লিমিটেড। তার মানে দেখো এই জায়গাটায় কিন্তু আবার কথাটা একটু অন্য বলেছে, যে এই জায়গাটায় দেখো যে in interference competition the feeding efficiency of one species might be reduced due to the interfering and inhibitory presence of the other species। বুঝতে পেরেছো, even if resources are abundant। এই লাইনটা আর যেটা এখনই বললাম ওটা কিন্তু একটু দুজন একে অপরকে কন্ট্রা ইন্ডিকেট করছে। অর্থাৎ তোমাদের যদি দেয় যে এই গজের কম্পিটিটিভ এক্সক্লুশন, এটা যখন রিসোর্সেস লিমিটেড সবসময় সেই সময়ই অ্যাপ্লিকেবল, এটা ট্রু না ফলস। এই লাইনটা যদি দেখো, এই লাইনটায় কিন্তু এটা ফলস হচ্ছে। কেন, কারণ এই ক্ষেত্রে কি বললাম যে রিসোর্সেস আর অ্যাবান্ডেন্ট রয়েছে কিন্তু এখানে দেখো ফুড আর স্পেস, বাট এর পরেই যে এই লাইনটা আমি বললাম সেখানে দেখো কি কথা বলেছে,
যে এটা যখন কোএক্সিস্ট মানে একজন আরেকজনকে বিলুপ্ত করে দেবে কখন, দিস মে বি ট্রু ইফ রিসোর্সেস আর লিমিটেড। তার মানে এখানে আবার বলছি রিসোর্সেস যখন লিমিটেড তখন ট্রু হবে। এবার যদি তোমাদের এই লাইনটাই দিয়ে যায় যে রিসোর্সেস শুধুমাত্র লিমিটেড হলেই গজের এই এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল, ট্রু না ফলস? এটা কিন্তু ফলস হবে। কেন? কারণ এই ওয়ার্ডটা খেয়াল করো, এখানে মে বি ট্রু বলেছে, মে বি মানে হতেও পারে, কিন্তু এখানে তো আমাকে বলেই দিয়েছে না যে যে অ্যাবান্ডেন্ট হলেও, ফুড আর স্পেস অ্যাবান্ডেন্ট হলেও কিন্তু এটা হতে পারে। কখন হবে? যখন অন্য আরেকটা স্পিসিসের ফিডিং এফিসিয়েন্সিটা রিডিউস হয়ে যাচ্ছে। কেন? কারণ ইনহিবিট করছে অন্য আরেকটা স্পিসিস। যেটা আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম যে অ্যাবিংডন টর্টয়েজ রয়েছে, ও ঘাস খেতে আছে, ছাগল এসে ঘাস খেয়ে চলে গেল, তারপরে অনেক দূরে আরেকটা আরো ঘাস রয়েছে, ও ওখানে যাচ্ছে, তার আগে আরেকটা ছাগল এসে ঘাস খেয়ে নিল। তার মানে কি, যেটা ফিডিং এফিসিয়েন্সি ওটা ইন্টারফেয়ারেন্স হচ্ছে, অর্থাৎ বাধা পাচ্ছে। কেন? কারণ অন্য স্পিসিস আছে, খাবার অনেক আছে, কিন্তু যেহেতু টর্টয়েজ খুব ধীরে চলে, সেই ক্ষেত্রে ওদের প্রবলেমটা জেনারেট হচ্ছে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য কিন্তু বলছি। এবার সবসময় যে এটাই তার অ্যাকুরেট এক্সাম্পল তা কিন্তু না, জাস্ট বোঝানোর জন্য। যেটা বাঘ সিংহ দিয়ে প্রত্যেকবার আমি বোঝাই, এখানে ছাগল আর টর্টয়েজ দিয়ে বলছি। হ্যাঁ, তার ফলে এটা একটা জিনিস হলো, তাহলে কনফিউশনের কোনো ব্যাপার না। তাহলে গজের যে প্রিন্সিপাল সেটা কিন্তু মানে খাবার যদি আনলিমিটেডও থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। এরপর তাহলে চলে যাই যেটা আরেকটা প্রিন্সিপাল, তাহলে সেটা কি দেখছি আমরা? গস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল তো দেখলাম, যে এটা হলো। এইবার যেটা, দিস মে বি ট্রু ইফ রিসোর্সেস আর লিমিটেড, যদি লিমিটেড থাকে, বাট নট আদারওয়াইজ। এবার রিসোর্সেস ধরো অনেক রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো? রিসোর্সেস পার্টিশন। যেটা বললাম আমি যে একটা জঙ্গলে হরিণের দল রয়েছে বেশ অনেক, তো ওখানে বাঘ রয়েছে আর সিংহ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবো? যে একটা জঙ্গলের অংশে বাঘ হচ্ছে ডমিনেট করছে, অন্য জঙ্গলের অংশে সিংহ ডমিনেট করছে, দুজনেই কিন্তু কো এক্সিস্ট করছে। এটাই হচ্ছে রিসোর্স পার্টিশন। হ্যাঁ, তো মোর রিসেন্ট স্টাডিজ ডু নট সাপোর্ট দ্যাট গ্রস জেনারেলাইজেশন অ্যাবাউট কম্পিটিশন। হ্যাঁ, তো রিসেন্ট স্টাডিজ কিন্তু ওটাকে সাপোর্ট করছে না, while they do not rule out the occurrence of interspecific competition in nature। কিন্তু তারা এটা বলছে না যে ইন্টারস্পেসিফিক মানে বাঘ আর সিংহের মধ্যে কম্পিটিশন হবে না, কম্পিটিশন হবে, কিন্তু they point out that species facing competition might evolve mechanism that promote coexistence। মানে হয়তো কম্পিটিশন হলো, কিন্তু ওটা এমন ভাবে ইভলভ হয়ে গেল, দেখা গেল যে বাঘ জঙ্গলের বাঁ দিকে থাকছে আর সিংহ জঙ্গলের ডান দিকে থাকছে। হ্যাঁ, তো ওরকম ভাবে ইভলভ হয়ে গেছে, অর্থাৎ দুজনে কিন্তু কোএক্সিস্ট করছে। কম্পিটিশন হবে কিন্তু তাও কোএক্সিস্ট করছে, হয় ওরা জায়গা নিয়ে ভাগ করে নিল। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলছি? রিসোর্স পার্টিশনিং। if two species compete for the same resources they could avoid competition। কিভাবে? by choosing in instance different time of feeding বা ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট প্যাটার্ন। মানে হচ্ছে ধরো একটা গাছে দুই ধরনের পাখি রয়েছে, এবার দেখাচ্ছে একটা পাখি সকালের দিকে ফিড করে আর একটা পাখি বিকেলের দিকে ফিড করে, তো টাইম আলাদা হয়ে গেল। বা বাঘ আর সিংহের যে এক্সাম্পলটা দিলাম, যে ওখানে কি হচ্ছে, জঙ্গলের এরিয়াটা আলাদা হয়ে গেল, তো ওই ব্যাপার। এবার এইটা মেইনলি কি বলছিল, ম্যাকআর্থার শোজ দ্যাট 5 ক্লোজলি রিলেটেড স্পিসিস ওয়ারবেলস, যেটা হচ্ছে এই ধরনের পাখিটা আর কি, এটা। হ্যাঁ, তো ওটাই আর কি, এরা হচ্ছে এই ধরনের পাখির 5টা ক্লোজলি রিলেটেড স্পিসিস লিভিং অন দা সেম ট্রি, অর্থাৎ সেম জায়গাতেই থাকছে, কিন্তু একে অপরের সাথে কম্পিটিশন করছে না, কো এক্সিস্ট করছে ডিউ টু বিহেভিয়ারাল ডিফারেন্স ইন দেয়ার ফ্রেজিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ তারা কি করছে, যে আলাদা আলাদা মানে একটা গাছের মধ্যেই বিভিন্ন আলাদা আলাদা পার্টে কিন্তু এটা থাকছে অ্যাক্টিভিটিটা। আশা করি বুঝতে পেরেছো এটা। এরপর চলে আসছি আমরা প্যারাসাইটিজমে। প্যারাসাইটিজম, হ্যাঁ, তো প্যারাসাইটিজমটা কি? প্যারাসাইটিজমটা বলছে যে একটা লিভিং অর্গানিজম থাকবে, তার উপর অন্য আরেকটা অর্গানিজম এসে ওই লিভিং অর্গানিজমের থেকে খাবার নেবে, থাকার জায়গা নেবে, এমনকি ওটার ক্ষতি করবে। এটা হচ্ছে প্যারাসাইটিজম, একদম সোজা কথা। হ্যাঁ, তো প্যারাসাইটিজমে আমরা কি কি দেখবো? প্যারাসাইটিজম কি সেটা দেখলাম। এবার ধরো প্যারাসাইটিজম তো এরকম না আজকে একটা অর্গানিজম রয়েছে ও ভাবলে আজকে থেকে আমি প্যারাসাইট হবো, তা না। প্যারাসাইটিজম অনেক মানে হাজার হাজার বছর আগেও ছিল, এখনো আছে। তার মানে কি, ধরো কোন একটা স্পিসিস, বি স্পিসিস এ স্পিসিস এর উপর প্যারাসাইট, তার মানে এবার যখন ধরো এ স্পিসিসটা ধরো 10,000 বছর ধরে যে এভলিউশন হয়ে ধরো এ স্পিসিসটা এ ড্যাশ স্পিসিসে পরিণত হয়েছে, তার মানে বি স্পিসিসকে
এর সাথে একেও এভলিউট করতে হয়েছে, একেও পরিবর্তিত হতে হয়েছে, তবেই তো এ বি ড্যাশে পরিণত হবে। এও 10 বছরে যাতে এ এখনো এর উপর হচ্ছে প্যারাসাইট করতে পারে, কারণ এ পরিবর্তন হয়েছে মানে এর কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়েছে, এর কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়েছে, তার ফলে বিকেও সেই চেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার জন্য ওকেও চেঞ্জ হতে হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট কথা যে প্যারাসাইটিজমের কিন্তু হচ্ছে কোন একটা প্রাণীর ওপর যদি যেমন বি এর ওপর প্যারাসাইট, তার মানে এ যেটা ইভলভ করছে সেই রকম ভাবে বি কেও ইভলভ করতে হবে যাতে ও এর ওপর প্যারাসাইট হয়ে থাকতে পারে। এইটা আমরা দেখবো। তারপরে আর কি কি দেখবো, যে প্যারাসাইট হওয়ার জন্য এবার ধরো কোনো প্যারাসাইট পেটের মধ্যে থাকে, এবার পেটের মধ্যে থাকে সেই প্যারাসাইটের কি চোখের দরকার, মানে ও কি মানে অন্ধকার জায়গা তো ওখানে থোড়াই দেখতে পাবে, দেখতে পাবে না, তার মানে ওর চোখের দরকার না। কিন্তু প্যারাসাইট পেটের মধ্যে থাকে, তার মানে কি ও যদি একটা বাচ্চা দেয়, এবার সেটা ধরো পটির মাধ্যমে ছড়াচ্ছে, এবার পটির মাধ্যমে ছড়ানোর জন্য সেটা কত সম্ভাবনা যে অনেক বেশি ছড়াবে, অবভিয়াসলি সেটা খুব কম সম্ভাবনা, কারণ ওই পটিটা কোনোদিন হয়তো কোনো কারোর কন্ট্যাক্টে আসবেই না। তার ফলে কি হচ্ছে, এই প্যারাসাইটিজম যারা করে আর কি, যে অর্গানিজম গুলো, আমরা তাদের মধ্যে এমন এভলিউশন দেখবো যে যেগুলো দরকার নেই সেন্স অর্গান, যেমন ধরো চোখে বা ধরো পেটের মধ্যে কোনো প্যারাসাইট রয়েছে, তার কি কানের খুব দরকার আওয়াজ শোনার জন্য, অবভিয়াসলি না। তাহলে কি দেখবো, যেই অর্গান গুলো সেন্স অর্গান গুলো দরকার না সেগুলো পুরো বিলুপ্ত হয়ে গেছে, তার বদলে যেগুলো দরকার, যেমন ধরো রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি, যেটা আমি বললাম যে পেটের মধ্যে রয়েছে, সে ধরো পটির মাধ্যমে ছড়ায়, তার মানে পটিতে অনেক দিন পারতে হবে যাতে কোনো না কোনো ভাবে সেটা কন্ট্যাক্ট হয় অন্য আরেকটা অর্গানিজমের সাথে, যাতে ডিমটা আবার ওই অর্গানিজমের পেটে যায়। তার মানে কি, তাকে হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে নিতে হবে। এবার ধরো পেটের মধ্যে যে রয়েছে তাকে তো আটকে থাকতে হবে, তার মানে অ্যাডিসিভ প্রপার্টি, অর্থাৎ আটকে থাকার জন্য যে আঠালো আঠালো অ্যাডিসিভ প্রপার্টি সেটা বাড়াতে হবে। বা ধরো কোনো হুক যেটা আছে পেটের মধ্যে, একটা ইন্টেস্টাইনাল রয়েল হুকটা গিয়ে এরকম আটকে হবে, তবে তো প্যারাসাইটটা এরকম আটকে থাকতে হবে, হুক সাকার এইগুলো তাকে ইভলভ করতে হবে। তো প্যারাসাইট কিন্তু ওরকম ভাবে ইভলভ হচ্ছে, ওই জিনিসটাই আমরা এখানে আবার দেখবো। হ্যাঁ, তারপর আর কি কি দেখবো, মেনি তারপর কিছু এক্সাম্পল দেখবো প্যারাসাইটিজম। তাহলে এবার শুরু করি এনসিইআরটি লাইন বাই লাইন। তো প্রথমে দেখো কি বলেছে প্যারাসাইটিজম। হ্যাঁ, কনসিডারিং দ্যাট প্যারাসাইটিজম মোড অফ লাইফ এনশিওর ফ্রি, যেটা বললাম লজিং আর মিল, অর্থাৎ থাকা আর খাওয়া ফ্রিতে। হ্যাঁ, এমনকি নট সাপোর্টিং দ্য প্যারাসাইটিজম হ্যাজ ইভলভ, ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট প্যারাসাইটিজম হ্যাজ ইভলভ, যেটা বললাম so many taxonomic group from plant to higher vertebrate। তো প্যারাসাইট কিন্তু ইভলভ হয়েছে, যে আমরা দেখবো প্ল্যান্টেরও কিন্তু প্যারাসাইট থাকে, আবার হায়ার ভার্টিব্রেট যেগুলো অ্যানিমাল তাদেরও প্যারাসাইট থাকে, তো ওরকম ভাবে কিন্তু ইভলভ হয়েছে যাতে ওদের প্যারাসাইট হতে পারে। হ্যাঁ, মেনি প্যারাসাইট হ্যাভ ইভলভ টু বি হোস্ট স্পেসিফিক। হোস্ট স্পেসিফিক প্যারাসাইট বলতে একটা প্যারাসাইট শুধুমাত্র একটা স্পিসিসের প্রাণীরই প্যারাসাইট হবে। হ্যাঁ, তো ওটাকেই বলছে হোস্ট স্পেসিফিক প্যারাসাইট। যেমন এক্সাম্পল, যেমন হচ্ছে এই যে এই এক্সাম্পলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে পেডিকুলাস হিউম্যান, এগুলো লাগবে না অবভিয়াসলি, এনসিইআরটির বাইরের জিনিস এটা, এটা কখনোই লাগবে না, এটা জাস্ট তোমাদেরকে আমি বলছি আর কি। যেমন এই অ্যানিমালটা যেটা রয়েছে, অ্যানিমাল তো না অবভিয়াসলি, যেই অর্গানিজমটা রয়েছে পেডিকুলাস হিউম্যানস ক্যাপিটিস যেটা রয়েছে, হ্যাঁ এইটা এই 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 যে এটা, তো এ কি, এ হচ্ছে মানুষের মাথা স্কাল্পে থাকে, তো এটা শুধু মানুষেরই থাকবে। হ্যাঁ, অন্য কারোর কিন্তু হতে পারবে না। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা হোস্ট স্পেসিফিক, তার মানে একটা হোস্টের প্রতি কিন্তু এ প্যারাসাইট। বুঝতে পেরেছো কোনটা হোস্ট স্পেসিফিক হলো? এবার যেটা বলছি, এবার হোস্ট স্পেসিফিক হলে তাহলে অবভিয়াসলি মানুষ যেভাবে ইভলভ হয়েছে একেও সেরকম ভাবে ইভলভ হতে হবে। তো ওটাই বলেছে যে কো ইভলভ হবে, যে মানুষের সাথে সাথে এও ইভলভ হচ্ছে। বুঝতে পেরেছো, হোস্ট স্পেসিফিক হলে তাহলে কো ইভলভ হওয়াটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এর কাছে একটাই অপশন। এবার ওই স্পিসিসটা যেভাবে ইভলভ হচ্ছে ওরকম ভাবে যদি এ ইভলভ না হয়, তাহলে এ ধীরে ধীরে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে, কারণ ওকেও তো সময়ের সাথে চেঞ্জ হতে হবে না, কারণ এর যে হোস্ট সে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, that is if the host evolves special mechanism for rejecting or resisting the parasite, তাহলে কি হচ্ছে ওই প্যারাসাইটটাকেও সেটাকে ওভারকাম করার জন্য নিজেকে ইভলভ হতে হবে। the parasite has to evolve mechanism to counteract and neutralize them। তো obviously খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে in order to successful with the same host species, বোঝা গেছে? কারণ হোস্টটা ধরো দেখা যাচ্ছে যেই প্যারাসাইটটা আক্রমণ করছে তার থেকে বাঁচার জন্য কোন একটা ডিফেন্স মেকানিজম তৈরি করবে, তাহলে প্যারাসাইটকে ওরকম ভাবে ইভলভ হতে হবে যাতে সেও ওই ডিফেন্স মেকানিজমটাকে কাউন্টার করে আরো প্যারাসাইট ও হয়ে থাকতে পারে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে দেখো, এখানে কি বলেছে, এটা তো একটা জিনিস হলো।
তারপরে কোন লাইনটা গেল, হারিয়ে গেছি। হ্যাঁ, হোস্ট স্পিসিস ইন অ্যাকর্ডিং টু, হ্যাঁ, ইন accordance with their lifestyle, parasite evolve special adaptations such as loss of এবার যেটা বললাম যে প্যারাসাইট কি হচ্ছে, যেগুলো দরকার নেই সেগুলো লস হয়ে যাবে সেন্স অর্গান, যেমন আননেসেসারি সেন্স অর্গান, প্রেজেন্স অফ, এবার ওগুলো কিন্তু লস হয়ে যাবে। তার বদলে কি থাকবে, প্রেজেন্স অফ অ্যাডহেসিভ অর্গান, মানে যেগুলো আটকে যেতে পারে, অ্যাডহেসিভ টাইপের অর্গান। তারপর সাকার থাকবে, ক্লিং অন দা হোস্ট, যাতে যেটা বললাম মানে হোস্টের সাথে হয়ে থাকতে পারে। লস অফ দা ডাইজেস্টিভ সিস্টেম, কেন ডাইজেস্টিভ সিস্টেম লস হয়ে যাবে, কারণ অবভিয়াসলি ধরো পেটের মধ্যে আছে, আমি তো খাবারটা অলরেডি ডাইজেস্ট করেই দিচ্ছি, ওরা কি করবে, ওরা জাস্ট নিজেদের পুরো বডি সারফেস থেকে সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে নেবে, যেটা ডাইজেস্টেড ফুড। হ্যাঁ, আর রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি হাই হতে হবে, এগুলো তো বললামই। দ্য লাইফ সাইকেল অফ প্যারাসাইট আর অফেন কমপ্লেক্স, লাইফ সাইকেল কিন্তু কমপ্লেক্স হতে পারে। হ্যাঁ, ইনভলভিং ওয়ান বা টু ইন্টারমিডিয়েট হোস্ট অর ভেক্টর। এবার দেখো দুটো টার্ম আসছে, একটা হোস্ট আর একটা ভেক্টর। তো হোস্ট কি, ভেক্টর কি? হোস্ট হচ্ছে ধরো কোনো প্যারাসাইট কোন একটা প্রাণীর মধ্যে গেল, অর্গানিজমের মধ্যে গেল, ওখানে গিয়ে ও সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, বা কোন একটা নিজের লাইফের স্টেজ থেকে পরিবর্তন হচ্ছে, ধরো লার্ভা থেকে ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছে, এই যে চেঞ্জ গুলো হচ্ছে, এগুলো যদি কোনো প্রাণীর মধ্যে ঘটে, তখন সেই প্রাণীটাকে আমরা কি বলবো, যে যেই প্রাণীটার মধ্যে ঘটছে এইগুলো, যে প্যারাসাইটটা আসলো, এইচ প্যারাসাইট আসলো, এ প্যারাসাইট গিয়ে বি কে আক্রমণ করলো, বি এর মধ্যে এর ধরো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, বা ধরো এর লার্ভাটা ধীরে ধীরে বড় হচ্ছে, হ্যাঁ বড় হয়ে ম্যাচিওর হচ্ছে, এই সবকিছু বি এর শরীরের মধ্যে হচ্ছে, তাহলে বি হয়ে যাবে হচ্ছে হোস্ট। আর ভেক্টর কি, ভেক্টর কিছুই না, ভেক্টর হচ্ছে জাস্ট ধরো এ আছে, এ কি করছে, বি তো হোস্ট হলো, এবার ধরো বি এর থেকে অন্য আরেকটা বি এর শরীরে এ ছড়াচ্ছে হচ্ছে সি এর মাধ্যমে। যেমন ধরো এ হচ্ছে একটা ধরো কোনো ব্যাকটেরিয়া, যেটা সি জাস্ট বি এর মধ্যে দিয়ে আসছে, মানে ধরো সি হতে পারে কোন একটা ধরো মাছি, মাছি ধরো বি এর শরীরে বসলো, বি এর শরীরে মাছির যেই পায়ের তলা আছে, ওই পায়ের তলায় এই ব্যাকটেরিয়াটা আটকে গেল, তারপরে সি গিয়ে বি তে ওই বি এর শরীরে বসলো, তার মানে আবার ব্যাকটেরিয়াটা বি এর শরীরে চলে গেল। তো সি এর মধ্যে ব্যাকটেরিয়ার কি কোনো চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে, কিছুই হয়নি, সিটা জাস্ট পায়ের তলায় যে লোমগুলো আছে ওর মধ্যে দিয়ে একটা বি এর থেকে অন্য আরেকটা বি এর কাছে পৌঁছে দিল। তো এই সিটা হচ্ছে ভেক্টর। বুঝতে পেরেছো তাহলে ভেক্টর কি আর হোস্ট কি? হ্যাঁ, তো ভেক্টর টু facilitate parasitization of its primary host. The human liver fluke, যেটা এবার এই এক্সাম্পল গুলো কিন্তু এনসিইআরটি অবভিয়াসলি সবসময় খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। যেমন এক্সাম্পল দিয়েছে হিউম্যান লিভার ফ্লু, ট্রিমাটোড প্যারাসাইট, এই এক্সাম্পল ধর ট্রিমাটোড প্যারাসাইট কি, লিভার ফ্লু। হ্যাঁ, ডিপেন্ডস অন টু ইন্টারমিডিয়েট হোস্ট, একটা হচ্ছে স্নেল আর একটা ফিশ, তাহলে এখানে দিয়ে দিতে পারে লিভার ফ্লুকের দুটো ইন্টারমিডিয়েট হোস্ট কি, বা ট্রিমাটোড প্যারাসাইটের দুটো ইন্টারমিডিয়েট হোস্ট কি, যেটা হচ্ছে স্নেল আর ফিশ। টু কমপ্লিট ইন ট্রিমাটোড প্যারাসাইট মানে এক ধরনের যে তার মধ্যে লিভার ফ্লু করছে, ওটা আর অত ডিটেলস এর দরকার নেই, বা পরের লেকচারে বলে দিচ্ছি, তো এখনই বলে দিচ্ছি লেকচার শেষে। হ্যাঁ, তো স্নেল বা ফিশের মাধ্যমে হলো। তারপরে কি বলেছে, যে ম্যালেরিয়া, যেটা অবভিয়াসলি সবাই জানো, ম্যালেরিয়ার প্যারাসাইট কি, প্লাজমোডিয়াম। হ্যাঁ, প্লাজমোডিয়ামের মধ্যে কি হচ্ছে, প্যারাসাইট নিডস এ ভেক্টর। এবার তাহলে কি হচ্ছে, মসকিউটো হচ্ছে কিন্তু একটা ভেক্টর। হ্যাঁ, টু স্প্রেড টু আদার হোস্ট, যেমন হচ্ছে আদার হোস্ট। তারপরে কি বলছে, মেজরিটি অফ প্যারাসাইট হার্ম দা হোস্ট। হ্যাঁ, দে মে রিডিউস দা সার্ভাইভাল। এবার দেখো প্যারাসাইট অবভিয়াসলি আসলে কিন্তু যেই হোস্টের কাছে আছে তার কিন্তু ক্ষতি অবশ্যই করছে, তার মানে হোস্টের কিন্তু সার্ভাইভাল কমে যাচ্ছে। হ্যাঁ, তার সার্ভাইভাল কমে যাচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে, রিপ্রোডাক্টিভ এবিলিটি কমে যাচ্ছে অফ দা হোস্ট, এন্ড রিডিউস দিস পপুলেশন ডেনসিটি। তার মানে অবভিয়াসলি এই সবকিছু নেগেটিভ জিনিস যদি ঘটে, তাহলে ডেনসিটিও কমবে, পপুলেশনের ডেনসিটি। হ্যাঁ, they might render the host more vulnerable to predation by making physically weak. তো অবভিয়াসলি ধরো একটা হোস্টের মধ্যে প্যারাসাইট এসে আক্রমণ করেছে, হোস্টের খাবার সে খেয়ে নিচ্ছে, তার মানে হোস্ট কি দুর্বল হয়ে যাবে, তার মানে দুর্বল হয়ে গেলে ধরো কোনো শিকারী যদি আসে, তাহলে সেই দুর্বল প্রাণীটাকে অবভিয়াসলি সহজে শিকার করে নিতে পারবে। তো ওই কথাই বলেছে। তো এবার এখানে এনসিইআরটি একটা এক্সাম্পল দিয়েছে, ডু ইউ বিলিভ দ্যাট আইডিয়াল প্যারাসাইট শুড বি এবল টু থ্রাইভ উইদিন দ্য হোস্ট উইদাউট হার্মিং ইট। তো এখানে বলছে আইডিয়াল প্যারাসাইট যদি কোনো ক্ষতি না করে হোস্টের মধ্যে থাকে, তাহলে সেটা বেশি ভালো হতো না? হ্যাঁ, then why did not nature selected lead to the evolution of such total harmless parasite? তাহলে
হার্মলেস প্যারাসাইটকে কেন নেচার মানে করেন, সিলেক্ট করেন? তো এটার উত্তর কি হতে পারে? দেখো, প্রথম উত্তর তো এনসিইআরটি প্রথমেই দেওয়া আছে, যদি কোন একটা প্রাণী অন্য আরেকটা প্রাণীর উপরে আছে আর তার ক্ষতি করছে না, এতে মানে এখানে কথাটা তো এটাই বলেছে না যে ধরো এ বি এর উপর প্যারাসাইট আর বি এর কি হচ্ছে, হার্ম হচ্ছে, তাহলে এ হচ্ছে প্যারাসাইট বললাম। এবার এনসিইআরটি এখানে প্রশ্ন করেছে, তাহলে এমনও তো হতে পারতো ধরো অন্য প্রাণী আছে এ, যেটা বি এর উপর প্যারাসাইট আর এর কোনো হার্ম হচ্ছে না, তার মানে বি এর কিছু যায় আসছে না, কিন্তু এ ওর থেকে লাভ পাচ্ছে। তো এটাকে আমরা কি বলি? এটাকে প্যারাসাইটিজম বলি না, এটাকে আমরা কমেন্সালিজম বলি না, যে একজনের প্লাস হচ্ছে আরেকজনকে জিরো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বি এর হচ্ছে না কিছু, কোনো ক্ষতিও হচ্ছে না, লাভও হচ্ছে না, তো এই প্রশ্নটাই ওটা বলেছে, তো সেই ধরনের জিনিসকে আমরা বলি কমেন্সালিজম। আর আরেকটা যেটা জিনিস বলেছে যে যদি আমাকে ধরো ওর ভেতরে ক্ষতি করব কিন্তু মিনিমাম বা একদমই ক্ষতি হবে না, সেটা প্যারাসাইটিজমে সম্ভব নয়। কেন? কারণ প্যারাসাইটিজমের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমি আমি বলতে অর্থাৎ ধরো যেটা প্যারাসাইট রয়েছে সে রিপ্রোডাকশন করবে, খাবার খাবে, নিজের পপুলেশন বাড়াবে। তো একটা শরীরের মধ্যে ও যদি খাবারটা নেয়, নিজের রিপ্রোডাকশন করে, তার ফলে যে জিনিসপত্র গুলো হবে, ধরো কোনো ব্যাকটেরিয়া ঢুকছে শরীরে, ও হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন সবকিছু করছে, ওগুলো কি জিনিস পরে দেখছি, তাতে সেলের ক্ষতি হবে, বুঝতে পেরেছো? বা ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাস কিভাবে ছড়াচ্ছে, হাঁচি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, তো হাঁচি কাশি যদি না হয় তাহলে তো ছড়াতেই পারবে না, ও নিজে তাহলে বিলুপ্ত হয়ে যাবে, সেটা তো কখনোই চাইবে না। তার ফলে যদি হাঁচি কাশি হওয়াতেই হয়, অর্থাৎ আমার ক্ষতি হচ্ছে, হাঁচি কাশির মাধ্যমেই তো প্যারাসাইটটা ছড়াচ্ছে, তো ওটা হবে। তো সেই জন্যই হচ্ছে নেচার কিন্তু অ্যাকচুয়ালি মানে কখনো ভুল হতে পারে না নেচার। তো ওইটাই হচ্ছে ব্যাপার, তো ওইটারই উত্তর আমরা এতক্ষণ ধরে বললাম, যেটা এনসিইআরটি এখানে বলেছে যে এই কথাটা। হ্যাঁ, তারপরে কোথায় গেল, হ্যাঁ এই কথাটা, তারপরে আমরা চলে আসছি যে প্যারাসাইট দ্যাট ফিড অন দ্য এক্সটার্নাল সারফেস অফ হোস্ট অর্গানিজম কল্ড এক্টোপ্যারাসাইট। প্যারাসাইট যদি এক্সটার্নাল সারফেসে থাকে, যেমন উকুন, তাহলে উকুন কি হচ্ছে, এক্সটার্নাল সারফেসে রয়েছে, বাইরে থেকে তুলতে পারবো, তাহলে এটা হয়ে যাচ্ছে একটো। একটো কথাটার মানে হচ্ছে বাইরে, আর এন্ডো কথাটার মানে হচ্ছে ভেতরে, ই এন ডি ও, এন্ডো কথাটার মানে হচ্ছে ভেতরে, আর একটো এখানে দেখাচ্ছি ইসিটিও মানে হচ্ছে বাইরে। তো একটো প্যারাসাইট কি হবে? একটো প্যারাসাইট হবে যারা বাইরে থাকছে হোস্টের। হ্যাঁ, the most familiar example of group are lice, যেটা বলেছে on human, ticks on dog, যেটা কুকুরের থাকে না, ছোট কালো 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 দেখবে, অনেক কুকুরেরই থাকে গায়ে, ওটা ওরা হচ্ছে এক্টোপ্যারাসাইট। মেরিন ফিশের, সামুদ্রিক ফিশের কিন্তু এক্টোপ্যারাসাইট থাকে, যেমন কোপেপড, যেমন এই যে এই ছবিটা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে এক্টোপ্যারাসাইট, বাইরে থেকে আছে, বোঝাই যাচ্ছে। তারপরে দেখো কুসকুটা একটা হচ্ছে প্যারাসাইট প্ল্যান্ট, খুব ইম্পর্টেন্ট, প্যারাসাইটিক প্ল্যান্ট, প্ল্যান্টের মধ্যে প্যারাসাইট, বুঝতে পারছো? প্ল্যান্ট জেনারেলি কি হয়, ফটোসিনথেসিস করে, নিজেই নিজের খাবার তৈরি করে, অটোট্রফ, কিন্তু কুসকুটা কি, এটা হচ্ছে প্যারাসাইটিক প্ল্যান্ট দ্যাট কমনলি ফাউন্ড ইন গ্রোয়িং হেজ প্ল্যান্ট, বড় একটা প্ল্যান্টের মধ্যে রয়েছে। এরা এতটাই প্যারাসাইট যে হ্যাজ লস্ট ইটস ক্লোরোফিল, তার মানে অবভিয়াসলি প্যারাসাইট মানে কি, অন্যের থেকে খাবার নিচ্ছে, তাহলে কুসকুটার কি নিজের খাবার তৈরি করার দরকার আছে? নেই, তাহলে ফটোসিনথেসিস করবে না, তার মানে কি হচ্ছে, ফটোসিনথেসিস করবে না, ফটোসিনথেসিস কোথায় হয়, ক্লোরোফিল হয়, তাহলে ক্লোরোফিল থাকবে না এদের। হ্যাঁ, তো ওটাই এখানে বলেছি যে ক্লোরোফিল কিন্তু লস্ট হবে। হ্যাঁ, ক্লোরোফিল এন্ড লিভস আর অকার্স এভোলিউশন, লস্ট মানে হারিয়ে গেছে। এবার কুসকুটা কি ধরনের, এই যে এই গাছটা, এটা হচ্ছে কুসকুটা, বুঝতে পেরেছো? দেখো এদের পাতাও নেই, কিছুই নেই, এই পুরো গাছটার দেখো ওটার উপরে ছড়িয়ে গেছে, এটা হচ্ছে কুসকুটার এক্সাম্পল। হ্যাঁ, প্যারাসাইটিক প্ল্যান্ট। হ্যাঁ, ইট derives its nutrition from the host plant, which is parasite। হ্যাঁ, তার মানে হোস্ট প্ল্যান্টের থেকে খাবারটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, the female mosquito is not considered a parasite, although it needs our blood for reproduction। ফিমেল মসকিউটো কিন্তু রিপ্রোডাকশনের জন্য ব্লাড দরকার, কিন্তু তাও এদেরকে কিন্তু প্যারাসাইট আমরা বলছি না। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, ইন কন্ট্রাস্ট এন্ডোপ্যারাসাইটস আর দোজ দ্যাট লিভ ইনসাইড, অবভিয়াসলি একটু হলে বাইরে, আর এন্ডো অবভিয়াসলি তাহলে হবে ভেতরে, যেমন লিভারে থাকতে পারে, কিডনি, লাংস, ব্লাড সেল সবকিছুতে থাকতে পারে। The life cycle of endoparasite are more complex, obviously ভেতরে রয়েছে তো obviously complex বেশি more হবে। হ্যাঁ, because they are external extreme specialization, কারণ ভেতরে যখন থাকছে তো তাদেরকে obviously বেশি স্পেশালিস্ট হতে হবে ভেতরে থাকার জন্য। ধরো লাংসে যে থাকে, লাংসে থাকার জন্য যে এই ধরনের এনভায়রনমেন্ট রয়েছে, তাকে সেই ধরনের স্পেশালিস্ট হতে হবে। ডাইজেস্টিভ ট্র্যাক্টে যারা রয়েছে, ওখানে তো অনেক ধরনের এনজাইম সিক্রিট হয় না, তো এনজাইম থেকে তো নিজেকে বাঁচাতে হবে, তবেই তো প্যারাসাইট হবে। তার মানে মানে এক্সট্রিম কন্ডিশনে থাকার জন্য ওদের কিন্তু ওরকম ভাবেই অ্যাডাপ্ট করতে হয়েছে, ওই কথাটা এখানে বলেছে। দেয়ার মরফোলজিক্যাল এন্ড অ্যানাটমিক্যাল ফিচার্স আর গ্রেটলি সিম্পলিফাইড
while emphasizing their reproductive potential, যেটা এর আগেও বললাম কেন রিপ্রোডাক্টিভ পোটেনশিয়াল দরকার। তারপরে আর কেন মরফোলজি আর অ্যানাটমি সিম্পলিফাইড হয়ে গেছে, কারণ তারা তো খাবার পেয়ে যাচ্ছে না আমার শরীর থেকে, তাহলে ওদেরকে অতটাও কমপ্লেক্স ডাইজেস্টিভ সিস্টেম লাগবে না, অন্যান্য সেন্স অর্গান গুলো অত লাগবে না, ওদের চোখে দেখতে হবে না, কানে শুনতে হবে না, এই সবের ব্যাপার। তারপর ব্রড প্যারাসাইটিজম কি, অবভিয়াসলি যেটা সবাই জানে, এটা কোকিল কি করে, কাকের বাসায় গিয়ে ডিম পারে, এইটা হয়ে গেল তার এক্সাম্পল। ওখানে বলেছে ফ্যাসিনেটিং এক্সাম্পল অফ প্যারাসাইটিজম ইন হুইচ প্যারাসাইট বার্ডস লে এগস অন দ্য নেস্ট অফ হোস্ট, মানে অন্য আরেকটা হিসেবে রাখছে। হ্যাঁ, তো এইবার ধরো তাহলে ধরো কোকিল যে কাকের বাসায় গিয়ে ডিম পাচ্ছে, এবার কোকিলের ডিম যদি ধরো পুরো আলাদা দেখতে হতো কাকের ডিমের থেকে, তাহলে কি আর কাক ওটাকে নিজের ডিম ভাবতো? কখনোই না। তার মানে কোকিলের ডিমটাকে এমন ভাবে এভলিউট করতে হয়েছে, এভলিউশন হতে হয়েছে, যাতে ওর এগ গুলো প্যারাসাইটিক বা ইভল দ্য রিজেম্বল অফ দ্য হোস্ট, তার মানে কাকের এগের মতোই দেখতে লাগে, যাতে ওরকম ভাবে ওকে করতে হয়েছে, অর্থাৎ সাইজ যেটা, কালার যেটা, সেটা একদম পুরো কাকের ডিমের মতোই করাতে হয়েছে, এভলিউশন হয়েছে ধীরে ধীরে, যাতে কি হয়েছে, রিডিউস দ্য চান্সেস অফ হোস্ট বার্ড ডিটেক্টিং, তার মানে কি হচ্ছে, কাক তাহলে কিন্তু ডিটেক্ট করতে পারবে না ফরেন এগ ওটা। হ্যাঁ, তারপরে কি বলেছে, তারপরে অবভিয়াসলি ডিটেক্ট করলে কি করবে, ইজেক্টিং করে দেবে, ওটাকে ফেলে দেবে। হ্যাঁ, ট্রাই টু ফলো দ্য মুভমেন্ট অফ দ্য কুকু, যেটা বললাম কোকিল এন্ড ক্রো ইন ইওর নেইবারিং পার্ক ডিউরিং দ্য ব্রিডিং সিজন। হ্যাঁ, স্প্রিং বা সামারের সময়। হ্যাঁ, ওয়াচ দ্য ব্রড প্যারাসাইটিজম ইন অ্যাকশন, তো এটাই বলেছে যে পার্কে গিয়ে দেখো কোকিল পাখি কি করছে, কাক কি করছে। তো আপাতত এইটুকুনি থাকলো, নেক্সট ক্লাসে আমরা কমেন্সালিজম থেকে শুরু করবো।